প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, RS 24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 4 প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশির তৃতীয় পর্বে পৃষ্ঠা 85 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে দ্বিতীয় পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে দ্বিতীয় পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। গত দ্বিতীয় পর্বে 85 পৃষ্ঠার এতটুকু পর্যন্ত সমাধান করিয়েছিলাম। আজকের ক্লাসে সমাধান করাবো 85 পৃষ্ঠার এক চলক বিশিষ্ট বহুপদী রাশির গ্রাফ থেকে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটি শুরু করা যাক। এক চলক বিশিষ্ট বহুপদী রাশির গ্রাফ। কোনো গাণিতিক সমস্যাকে জ্যামিতিক আকারে রূপ দেওয়া গেলে সমস্যাটিকে পর্যবেক্ষণ করা সহজ হয়। এক চলক বিশিষ্ট বহুপদী রাশিকে আমরা গ্রাফের মাধ্যমে জ্যামিতিক রূপে প্রকাশ করতে পারি। চলকের বিভিন্ন মানের জন্য বহুপদী রাশির বিভিন্ন মান পাওয়া যায়। চলক এবং বহুপদী রাশির মান দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে প্রকাশ করা যায়। দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে প্রকাশিত এই আকারকে বহুপদী রাশির গ্রাফ, অর্থাৎ ইংরেজিতে বলা হয় গ্রাফ অফ পলিনোমিনাল। সুতরাং গ্রাফ আঁকার জন্য আমাদের প্রথমে দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতির বিষয়ে জানা প্রয়োজন। তাই আমরা এবার দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কে জানব। তাহলে আমরা বহুপদী রাশির গ্রাফ আঁকার জন্য আমাদের কি জানতে হবে? দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি জানতে হবে। চলো আরো সামনের দিকে আগানো যাক। 4.1 দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি। দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে একটি সমতলে আনুভূমিকভাবে একটি সরলরেখা এবং উলম্বভাবে আরেকটি সরলরেখা স্থাপন করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই যে রেখাটি এটা হচ্ছে যে আনুভূমিক, হ্যাঁ, যেটাকে এক্স দ্বারা প্রকাশ করা হয়েছে। আর এই যে রেখাটি আছে সেটা হচ্ছে কি উলম্বভাবে বা খাড়াভাবে রেখা আছে, এই রেখাটার নাম হচ্ছে যে ওয়াই। এটা বলা হয়েছে এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আনুভূমিক সংখ্যা রেখাকে এক্স অক্ষ অর্থাৎ এক্স এক্সিস, অর্থাৎ এটাকে এক্স এক্সিস বলা হয়, হ্যাঁ, এক্স অক্ষ, অক্ষকে ইংরেজিতে বলা হয় এক্সিস, এবং উলম্ব সংখ্যা রেখাটিকে ওয়াই অক্ষ, ইংরেজিতে ওয়াই এক্সিস বলে, অর্থাৎ এটা হচ্ছে ওয়াই এক্সিস আর এটা হচ্ছে যে এক্স এক্সিস, এবং সমতলটিকে এক্স ওয়াই সমতল বলে। এটা যেহেতু দ্বিমাত্রিক সেহেতু এটা হবে এক্স ওয়াই সমতল বিশিষ্ট। এক্স অক্ষ ও ওয়াই অক্ষ পরস্পর যে বিন্দুতে ছেদ করে তাকে মূল বিন্দু, ইংরেজিতে বলা হয় অরিজিন। মূল বিন্দুটিকে বা মূল বিন্দুকে জিরো দ্বারা নির্দেশ করা হয় বা ও দ্বারা নির্দেশ করা হয়। তাহলে মূল বিন্দু কোনটা? মূল বিন্দু হচ্ছে যে এটা, হ্যাঁ, ও বিন্দু যেটা সেটা হচ্ছে যে মূল বিন্দু। এই মূল বিন্দুর স্থানাঙ্ক সবসময় জিরো দ্বারা প্রকাশ করা হয়। মূল বিন্দু স্থানাঙ্ক কত দ্বারা প্রকাশ করা হবে প্রিয় শিক্ষার্থীরা? জিরো দ্বারা প্রকাশ করা হবে। ঠিক আছে, এই যে জিরো দ্বারা প্রকাশ করা হবে সেটা আমি তোমাদেরকে লিখে দিলাম। আমরা এবার এখানে যে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস যে জিরো বিন্দুতে বা ও বিন্দুতে যে মিলিত হয়েছে, এখানে কিন্তু চারটা অংশ হয়েছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, একটা দুইটা তিনটা চারটা অংশ হয়েছে। এক্স অক্ষ বরাবর যে মূল বিন্দু, যে মূল বিন্দু ও হতে এটা যে ডান দিকে এটাকে বলা হয় প্লাস, এটা কি বলা হয়? প্লাস। আর যে মূল বিন্দু ও হতে এই যে উপরের দিকে ওয়াই অক্ষ এটাকে বলা হয় প্লাস। এরপরে অর্থাৎ এটার মান প্লাস, এটার মানও প্লাস। এরপরে এই যে এই মূল বিন্দু ও হতে যে এক্স অক্ষ যেটা বাম দিকে গেছে এটা হচ্ছে যে মাইনাস। ঠিক একইভাবে এখানে মূল বিন্দু ও হতে যে ওয়াই এক্সিসটা যে নিচের দিকে নামছে এটা হবে মাইনাস। তাহলে আমরা বুঝতে পারছি এই যে মূল বিন্দু জিরো হতে এক্স এক্সিসের ডান পাশে হচ্ছে যে প্লাস, মূল বিন্দু জিরো হতে ওয়াই এক্সিসের যে উপরের দিকে হচ্ছে যে
প্লাস। আর মূল বিন্দু 0 হতে এক্স এক্সিসের যে বাম দিকে হচ্ছে যে মাইনাস, মূল বিন্দু 0 হতে যে ওয়াই এক্সিসের নিচের দিকে হচ্ছে যে মাইনাস। পরবর্তীতে আমরা এই সম্পর্কে আরো বিস্তারিত জানবো প্রিয় শিক্ষার্থীরা। চলো আরো সামনের দিকে আগাই। 4.2 এক্স ওয়াই সমতলে কোনো বিন্দুর অবস্থান। এক্স ওয়াই সমতলে কোনো বিন্দুর অবস্থানকে এ বি দ্বারা প্রকাশ করা হয়, যেখানে এ সংখ্যাটি এক্স অক্ষ থেকে এবং বি সংখ্যাটি ওয়াই অক্ষ থেকে নেওয়া হয়। অর্থাৎ এখানে যে আমরা এ এবং বি যে দুটা বর্ণ নিয়েছি, সেটা এই যে এটা হচ্ছে যে এক্স অক্ষ থেকে নেওয়া হয়েছে, আর এখানে যে বিটা হচ্ছে যে ওয়াই অক্ষ থেকে নেওয়া হয়েছে। আর এখানে এ বি এই দুটা জিনিস দিয়ে একটা বিন্দুকে কিন্তু নির্দেশ করে। এটা তোমাদেরকে মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা, যে এটাকে একটা বিন্দু দ্বারা নির্দেশ করে। এখানে একে ভুজ, হ্যাঁ, যাকে ইংরেজিতে বলা হয় অ্যাবসিসা, এবং বি কে কোটি, হ্যাঁ, যার ইংরেজি নাম হচ্ছে যে অর্ডিনেট বলে। অর্থাৎ কোটিকে বলা হয় অর্ডিনেট আর ভুজকে বলা হয় অ্যাবসিসা। এরপর বলা হয়েছে মূল বিন্দু থেকে এক্স অক্ষের ডান দিকের সংখ্যা ধনাত্মক এবং বাম দিকের সংখ্যা ঋণাত্মক। কিছুক্ষণ আগে সেটা তোমাদেরকে দেখিয়েছি প্রিয় শিক্ষার্থীরা, যে মূল বিন্দু 0, হ্যাঁ, এই মূল বিন্দু 0 এর যে এক্স অক্ষের মধ্যে যে যেটা মূল বিন্দু থেকে ডান দিকে গেছে সেটা হচ্ছে যে ধনাত্মক, অর্থাৎ প্লাস চিহ্ন। আর মূল বিন্দু ও হতে যে এক্স এক্সিসের মধ্যে যখন বাম দিকে যাওয়া হবে তখন এটাকে ঋণাত্মক বোঝাবে। ঠিক একইভাবে যে মূল বিন্দু থেকে ওয়াই অক্ষের উপরের দিকের সংখ্যা ধনাত্মক এবং নিচের দিকের সংখ্যা ঋণাত্মক। হ্যাঁ, মূল বিন্দু 0 হতে ওয়াই অক্ষের উপরের দিকে যেটা সেটা হচ্ছে ধনাত্মক, আর যে মূল বিন্দু 0 হতে ওয়াই অক্ষের যে নিচের দিকে সেটা হচ্ছে যে ঋণাত্মক। সুতরাং আমরা এক্স ওয়াই সমতলের যে কোনো বিন্দুকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারি। আমরা এ বি না ধরে সেটাকে আমরা কি করতে পারি, যে সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারি। এবার বলছি কি, দেখো, এ বি বিন্দুটি এক্স ওয়াই সমতলে উপস্থাপন করতে হলে প্রথমে মূল বিন্দু থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকে এ একক যাওয়ার পরে ওয়াই অক্ষের সমান্তরালে বি একক উপরের দিকে গেলে যে বিন্দুটি পাওয়া যাবে সেটি এক্স ওয়াই সমতলে এ বি বিন্দুটির অবস্থান। দেখো, মনে করো আমি প্রথমে যে এ বি বিন্দুটি আমি স্থাপন করব, কোথায় স্থাপন করব, এখানে স্থাপন করব। তখন আমাকে যে যেহেতু এটা ধনাত্মক, তাহলে আমি যে 0 যে বিন্দু আছে সেখান থেকে আমি ডান দিকে যাব, যেহেতু এখানে এটা ধনাত্মক সংখ্যা, হ্যাঁ, এটা হচ্ছে কি ধনাত্মক, সেজন্য আমরা যে প্রথমে ডান দিকে যাব, যে মানে এর মান যত হয় সেটা আমরা ডান দিকে যাব। এরপরে বিটাকে স্থাপন করার জন্য আমরা যেখানে গেছি সেখানে কিছুক্ষণ থামার পরে বা কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা যেহেতু এটা ধনাত্মক দেখতে পাচ্ছি, অর্থাৎ ওয়াই এর মান ধনাত্মক দেখতে পাচ্ছি, তাহলে আমরা উপরের দিকে যাব, কারণ আমরা জানি যে ধনাত্মক মানে ওয়াই এর মান যদি ধনাত্মক হয় সেটা উপরের দিকে যায়। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে যে এ আর এটা হচ্ছে যে বি। এখানে আমরা যে এক্স এবং ওয়াই সমতলের মধ্যে এ বি এর বা এ বি বিন্দুটির অবস্থান আমরা দেখতে পাচ্ছি, এ এবং বি বিন্দুর অবস্থানটা আমরা এখানে দেখতে পেলাম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এই সম্পর্কে আমরা যখন সংখ্যার মাধ্যমে প্রকাশ করব তোমরা আরো ভালোভাবে এটা বুঝতে পারবে। চলো এবার পরবর্তী পৃষ্ঠায় যাওয়া যাক। আমরা যে কিছুক্ষণ আগে যে এক্স ওয়াই সমতলের মধ্যে এ বি বিন্দুটি স্থাপন করেছি, এবার আমরা সংখ্যার মাধ্যমে সেই বিন্দুটিকে স্থাপন করব। দেখো, যে 3, 4 বিন্দুটি এক্স ওয়াই সমতলে উপস্থাপন করতে হলে প্রথমে মূল বিন্দু থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকে 3 একক যাওয়ার পরে ওয়াই অক্ষের সমান্তরালে 4 একক উপরের দিকে গেলে যে বিন্দুটি পাওয়া যাবে সেটি এক্স ওয়াই সমতলে 3, 4 বিন্দুটির অবস্থান। তাহলে আমরা এখন যে সেই বিন্দুটি এবার দেখব। আমরা প্রথমে যে আগেরটার মধ্যে যে একে যখন স্থাপন করছি এখান থেকে এ পর্যন্ত দেওয়ার পরে এরপর আমি সেখান থেকে যে ওয়াই অক্ষের মধ্যে বি পর্যন্ত গেছি, তখন আমরা এখানে একটা বিন্দু পেয়েছি। এই বিন্দুটার নাম হচ্ছে যে এ বি বিন্দু। এটার নাম কি? এ বি বিন্দু। তাহলে আমরা এখানে বিন্দুটা স্থাপন করে এখানে পেয়ে গেলাম। ঠিক একইভাবে আমরা এখানে যে 3, 4 বিন্দুটি এখন স্থাপন করব। যখন আমরা দেখতে পাচ্ছি 3টা হচ্ছে ধনাত্মক, তাহলে আমরা মূল বিন্দু 0 হতে 3 একক ডান দিকে যাব, যে 1, 2, 3। এখানে কিছুক্ষণ
অপেক্ষা করার পরে এরপরে আমাদের যে সংখ্যাটি আছে অর্থাৎ বি এর যে মানটা আছে বা ওয়াই এর যে মানটা আছে সেই মানটা হচ্ছে কি 4। এবার এখানে যে আমরা একটু থেমেছি সেখান থেকে এবার যেহেতু এটা ধনাত্মক সংখ্যা তাহলে আমরা এবার উপরের দিকে যাব 1 2 3 4। উপরের দিকে গিয়ে আমরা বিন্দুটা পেয়ে গেছি, বিন্দুটা এখন লিখে দিয়েছি 3 এবং 4। এরপরে দেখো যে যে বিন্দুটি পাওয়া যাবে সেটি এক্স ওয়াই এর সমতলে 3 4 বিন্দুটির অবস্থান। মূল বিন্দুর অবস্থানকে 0 0 দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ মূল বিন্দু যেটা সেটাকে আমরা 0 0 দ্বারা প্রকাশ করব। অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে যে 0 0 বিন্দু, সেটা কিছুক্ষণ আগে প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিয়েছিলাম। এই জায়গায় যে আমি বলেছিলাম মূল বিন্দুকে 0 দ্বারা নির্দেশ করে, যার স্থানাঙ্ক হচ্ছে যে 0 0, যার স্থানাঙ্ক কি 0 0। সেজন্য এখানে বলা হয়েছে মূল বিন্দুর অবস্থানকে 0 0 দ্বারা প্রকাশ করা হয়। আশা করছি সেটা তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। এভাবে এক্স ওয়াই সমতলে যে কোনো বিন্দুর অবস্থানকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাপেক্ষে নির্দেশ করা যায়। হ্যাঁ, পাশের চিত্রে আমরা 0 0, আমরা এই যে 0 0 বিন্দুটা এখানে দেখতে পাচ্ছি, 3 4 বিন্দুটা এখানে দেখতে পাচ্ছি। এরপরে এই অবস্থানটা তোমাদেরকে আমি একটু দেখা দিচ্ছি, -5 4। তাহলে প্রথমে -5, যেহেতু এক্স এর মান হচ্ছে -5, তাহলে এক্স অক্ষে বা এক্স এক্সিসের মধ্যে আমরা 0 হতে যে বাম দিকে আসবো, 1 2 3 4 5 বাম দিকে আসবো। বাম দিকে আসার পরে 4 এর জন্য, এটা যেহেতু ধনাত্মক অর্থাৎ ওয়াই এর মানটা হচ্ছে ধনাত্মক, সেটার জন্য আমরা 5 আসার পরে উপরের দিকে যাব, 1 2 3 4, এই যে 4 এতটুকু পর্যন্ত। তাহলে আমরা এখানে যে এই -5 এবং 4 এর অবস্থানটা পেয়ে গেছি, -5 এবং -5 এবং 4 এর অবস্থানটা এই জায়গায়। এবার আমরা যে -5 এবং -5 এর অবস্থানটা দেখব। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা -5 অর্থাৎ x এর মান হচ্ছে -5, তাহলে আমরা 0 বিন্দু থেকে যে বাম দিকে যাব -5 অর্থাৎ এতটুকু পর্যন্ত আসবো। এরপরে y এর মান যেহেতু -5, তাহলে আমরা y এক্সিসের মধ্যে নিচের দিকে যাব, যে 1 2 3 4 5। হ্যাঁ, 1 2 3 4 5। এখানে এসে আমরা -5 এবং -5 বিন্দুটি পেয়ে গেছি, অর্থাৎ এটাই হচ্ছে যে -5 এবং -5 বিন্দুর অবস্থান। এরপর দেখো 6 এবং -4। তাহলে 6 যেহেতু x এর মান, সেটা হচ্ছে যে x এক্সিসের ডান পাশে যাবে, অর্থাৎ মূল বিন্দু থেকে ডান পাশে, যে 1 2 3 4 5 6 পর্যন্ত গেলাম। এরপরে একটু অপেক্ষা করে এরপরে নিচের দিকে যাচ্ছি, কারণ হচ্ছে যে এখানে -4 হচ্ছে y এর মান, সেটা হচ্ছে যে কি যে নিচের দিকে যেতে হবে, অর্থাৎ যেটা y এক্সিসের মধ্যে অবস্থান করতেছে। তাহলে 1 2 3 4, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে আমরা 6 এবং -4 এর অবস্থানটা এই জায়গায়। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যে বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে পারো প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের জন্য একটা জোড়াই কাজ দিয়েছে, যে জোড়াই কাজটা তোমাদেরকে এবার করতে হবে। অর্থাৎ তোমরা বুঝছো কিনা সেটা জোড়াই কাজের মাধ্যমে, অর্থাৎ জোড়াই কাজটা যদি তোমরা সঠিকভাবে করতে পারো, সমাধান করতে পারো, তাহলে বোঝা যাবে যে তোমরা যে বুঝতে পারছো। চলো এবার আমরা জোড়াই কাজটা সমাধান দেখে নিই। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলছে নিচের বিন্দুগুলোকে পাশের এক্স ওয়াই সমতলে উপস্থাপন করো। আমরা এখানে অনেকগুলো বিন্দু দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। এই যে পাশের যে সমতল এক্স ওয়াই এর যে সমতলটা আছে, এই সমতলের মধ্যে তোমাদেরকে বলছে কি এই বিন্দুগুলো যে অবস্থান দেখার বা উপস্থাপন করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দিলে আমরা কিন্তু এই সমাধানটা খুব ভালো মতো বুঝতে পারবো। প্রথমে প্রিয় শিক্ষার্থীরা আমি যে প্রথম বিন্দুটি এখানে স্থাপন করব, সেই বিন্দুটা হচ্ছে যে 3 এবং 0, 3 এবং 0, এটার নাম দিলাম আমি এ। এটার নাম কি দিলাম প্রিয় শিক্ষার্থীরা? এটার নাম দিলাম এ। এখন 3 অর্থাৎ এটা হচ্ছে ধনাত্মক, যেটা এক্স এর দিকে অবস্থান করবে। তাহলে আমরা মূল বিন্দু 0 হতে যে 3 একক ডান দিকে যাব, 1 2 3, এই যে 3 পর্যন্ত আসলাম। এরপরে আমরা যেহেতু ওয়াই এর মানটা হচ্ছে 0, তাহলে আমরা এখানেই অবস্থান করব। এটাই হচ্ছে যে আমার যে 3 এবং 0 এর অবস্থান, অর্থাৎ 3 এবং 0 বিন্দুর অবস্থান, যেটাকে আমি এ দ্বারা চিহ্নিত করলাম। আশা করছি সেটা বুঝতে পারছো। এবার পরবর্তী যে বিন্দুটি আছে সেটাকে আমি বি দ্বারা চিহ্নিত করতেছি। এবার আমি সেটা এখানে যে এক্স ওয়াই সমতলের মধ্যে স্থাপন করব। দেখো যে প্রথমে আছে কি এক্স এর মান 1, তাহলে আমি 0 মূল বিন্দু থেকে ডান পাশে 1 পর্যন্ত যাব। এরপরে ওয়াই এর মান আছে 2, তাহলে উপরের দিকে উঠবো 1 2। তাহলে এটাই হচ্ছে যে আমার যে বি বিন্দুর অবস্থান। আশা করছি সেটা বুঝতে পেরেছো।
এবার দেখো পরেরটা আমি সি দ্বারা চিহ্নিত করতেছি, এটা এবার এখানে অবস্থান করাবো। প্রথম হচ্ছে যে এক্স এর মান হচ্ছে 0, তাহলে আমি 0 মানে হচ্ছে এই জায়গায়। এরপর হচ্ছে কি ওয়াই এর মান হচ্ছে 4, তাহলে আমাকে যে উপরের দিকে যেতে হবে 1 2 3 4, এইখানে হচ্ছে যে সি এর অবস্থান। এরপর হচ্ছে যে -3 5, এটাকে আমি ডি দিলাম। তাহলে -3 মানে হচ্ছে যে কি এক্স এক্সিসের মধ্যে বাম পাশে আসতে হবে 1 2 3, আমি বাম পাশে 3 পর্যন্ত আসলাম। এরপর হচ্ছে 5, তাহলে উপরে উঠতে হবে 1 2 3 4 5 এই জায়গায়। তাহলে এটা হচ্ছে যে বি বিন্দুর অবস্থান। এরপর হচ্ছে যে -6 0, তাহলে -6 0 এই বিন্দুটিকে আমি দিলাম মনে করো ই, এটার নাম কি দিলাম, ই দিলাম। তাহলে -6 মানে আমাকে এক্স এক্সিসের মধ্যে যে বাম পাশে আসতে হবে, এই 6 পর্যন্ত আসলাম। এরপরে 0, অর্থাৎ 0 মানে হচ্ছে এখানে অবস্থান করতে হবে, হ্যাঁ এখানে অবস্থান করবে। তাহলে ই বিন্দুটাকে আমি চিহ্নিত করলাম। আশা করতেছি এটা বুঝতে পারতেছো প্রিয় শিক্ষার্থীরা। এরপরের বিন্দুটি হচ্ছে যে এটা, এটাকে আমি এফ দিলাম, এটাকে এফ বিন্দু দিলাম। এরপরে যে এটা হচ্ছে -4 এবং -5, তাহলে 0 মূল বিন্দু হতে প্রথমে আমি বাম পাশে -4 পর্যন্ত আসলাম। এরপরে যেহেতু -5 আছে, তাহলে ওয়াই এক্সিসের মধ্যে নিচের দিকে যাব 1 2 3 4 5 এর 2 পর্যন্ত। তাহলে এটার নাম হচ্ছে কি এফ, এটার নাম কি এফ। এরপর হচ্ছে 0, হ্যাঁ 0 হচ্ছে কি এই জায়গায়, অর্থাৎ এখানে অবস্থান করবে। এরপর হচ্ছে -3 মানে হচ্ছে কি, -3 মানে হচ্ছে যে নিচের দিকে যাবে, অর্থাৎ ওয়াই এর মান নিচের দিকে যাবে 1 2 3 এতটুকু পর্যন্ত। তাহলে এটাকে আমি এফ এর পরে জি 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 দ্বারা চিহ্নিত করলাম। তাহলে এই বিন্দুটা হচ্ছে যে জি বিন্দু, বিন্দুটা কি জি বিন্দু। এরপর হচ্ছে যে 4 -2, 4 হচ্ছে যে ডান দিকে যাবে, এক্স অ্যাক্সিসের মধ্যে ডান দিকে যাবে 1 2 3 4 এতটুকু। এরপর এখান থেকে যে -2 সেজন্য নিচের দিকে যাবে 1 2 এখানে, অর্থাৎ এটা হচ্ছে যে যে এটাকে আমি এইচ দ্বারা চিহ্নিত করলাম, এটাকে এখানে এইচ দ্বারা এখানে যে স্থাপন করলাম। তাহলে আমরা যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে এ বি সি ডি ই এফ জি এইচ পর্যন্ত আমি বিন্দুগুলো এই যে এক্স ওয়াই যে সমতল, এই সমতলের মধ্যে স্থাপন করলাম। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই জোড়াই কাজটা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। তোমাদের দেখার সুবিধার্থে প্রিয় শিক্ষার্থীরা আমি বিন্দুগুলোকে একটু বড় করে দিলাম, যাতে তোমরা খুব ভালো মতো বুঝতে পারো। চলো এবার আরো সামনের দিকে আগাই। এবার আমরা এক চলক বিশিষ্ট বহুপদী রাশির গ্রাফ আঁকার পদ্ধতি সম্পর্কে দেখব। ধরি পি অফ এক্স একটি বহুপদী রাশি, অর্থাৎ পি অফ এক্স সেটা হচ্ছে যদি বহুপদী রাশি হয়, এক্স এর বিভিন্ন মানের জন্য পি অফ এক্স এর মান বের করতে হবে। অর্থাৎ পি অফ এক্সটা যদি বহুপদী রাশি হয়, এক্স এর বিভিন্ন মানের জন্য পি অফ এক্স এর মান বের করতে হবে। ধরি এক্স এর মান এ, তাহলে পি অফ এক্স এর মান হবে পি অফ এ। তাহলে আমরা যদি এক্স এর পরিবর্তে এ বসাই, তাহলে সেখানে এক্স এর পরিবর্তে এটা বসবে। সুতরাং এ পি অফ এ বিন্দুটি এক্স ওয়াই সমতলে পি অফ এক্স বহুপদী রাশির লেকের উপর অবস্থিত হবে। অর্থাৎ এ একটা এ এবং পি অফ এ এই দুটো মিলে একটা বিন্দু, যেটা এক্স ওয়াই সমতলের মধ্যে পি অফ এক্স বহুপদী রাশির লেকের উপর অবস্থিত হবে। এইভাবে এক্স এর কয়েকটি মানের জন্য পি অফ এক্স এর মান বের করে এক্স এবং পি অফ এক্স এর মানের সাপেক্ষে তৈরিকৃত বিন্দুগুলো এক্স ওয়াই সমতলে স্থাপন করে ওই বিন্দুগুলোর মধ্য দিয়ে একটি মসৃণ স্মুথ রেখা আঁকলে সেটি হবে পি অফ এক্স বহুপদী রাশির গ্রাফ। এরপরে বলছে কোনো বহুপদী রাশির গ্রাফ আঁকা সহজ নয় এবং অনেক ক্ষেত্রে প্রায় অসম্ভব। উপরের শ্রেণীতে তোমরা বিভিন্ন গ্রাফ আঁকার কৌশল শিখবে, তবে আমাদের জন্য সৌভাগ্যের বিষয় হলো আমরা বৈজ্ঞানিক যন্ত্রপাতির যুগে বাস করছি। আমরা বৈজ্ঞানিক যন্ত্রপাতি যেমন গ্রাফিক্স ক্যালকুলেটর, কম্পিউটার, এমনকি মোবাইল ফোনের মাধ্যমে বহুপদী রাশির গ্রাফ আঁকতে পারি। তোমরা কি জানো এই সকল বৈজ্ঞানিক যন্ত্রপাতি কিভাবে গ্রাফ আঁকে? হ্যাঁ, এখানে কিন্তু সফটওয়্যারের মাধ্যমে, কারণ আমরা জানি যে বৈজ্ঞানিক যন্ত্রপাতিগুলো বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে চলে।
হ্যাঁ, এখানে গ্রাফ আকার একটা সফটওয়্যার কিন্তু স্থাপন করা আছে, যে সফটওয়্যারকে নির্দেশ দেওয়ার সাথে সাথে কিন্তু সে একদম খুব সুন্দরভাবে স্মুথলি ভাবে গ্রাফ এঁকে দেয়। এই সকল বৈজ্ঞানিক যন্ত্রপাতির মধ্যে মানুষ গ্রাফ আকার একটি মৌলিক পদ্ধতির প্রোগ্রাম সেট করে রেখেছে, যেটা কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম, যার মাধ্যমে যন্ত্রটি নিমিষে অসংখ্য বিন্দুকে স্থাপন করে মসৃণ রেখা তৈরি করে ফেলতে পারে। এই যে এখানে প্রোগ্রাম সেট করা আছে অর্থাৎ সফটওয়্যার সেট করা আছে, ওই সফটওয়্যারের কাজ হচ্ছে যে মসৃণভাবে গ্রাফ অঙ্কন করা। তোমরাও বড় হয়ে তোমাদের মেধাকে কাজে লাগিয়ে মানুষের জন্য অনেক কাজকে সহজ করে দিবে। এখানে আমরা ছোট ছোট ঘাত বিশিষ্ট বহুপদী রাশির গ্রাফ আকার বিষয় নিয়ে আলোচনা করব। সুতরাং বহুপদী রাশির সহজগুলোতে আমরা যে এ বি সি ইত্যাদি বর্ণ ব্যবহার করব, অর্থাৎ বহুপদী রাশির সহগ হিসেবে, হ্যাঁ, বহুপদী রাশির সহগ হিসেবে আমরা কি ব্যবহার করব? এ বি এবং সি এই বর্ণগুলো ব্যবহার করব। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। একঘাত বহুপদী রাশির গ্রাফ। আমরা এবার একঘাত বিশিষ্ট বহুপদী রাশির গ্রাফ শিখব। একঘাত বহুপদী রাশির সাধারণ আকার হলো পি অফ এক্স ইজ ইকুয়াল টু এ এক্স প্লাস বি, যেখানে এ নট ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ এখানে এর মান জিরো হতে পারবে না। জিরো হলে কিন্তু আমাদের এখানে যে চলকটা আর থাকবে না, অর্থাৎ এক্সটা কিন্তু আর থাকবে না, যে জিরোর সাথে গুণ হয়ে কিন্তু এটা জিরো হয়ে যাবে, অর্থাৎ এখানে যে মুখ্য যে পদটা আছে সেই পদটা কিন্তু শূন্য হয়ে যাবে। সেই জন্য লেখা হয়েছে এ নট ইজ ইকুয়াল টু জিরো। চলো আরো সামনের দিকে আগাই। বলা হচ্ছে একঘাত বহুপদী রাশির গ্রাফ আঁকা সহজ, কারণ এটি একটি সরলরেখা নির্দেশ করে। মনে রাখবা, একঘাত বহুপদী রাশির গ্রাফ আঁকা সহজ, কারণ হচ্ছে কি এটি একটি সরলরেখা নির্দেশ করবে। অর্থাৎ একঘাত বিশিষ্ট যে এক বহুপদী রাশির মাধ্যমে যদি আমরা গ্রাফ আঁকি, সেই গ্রাফের মধ্যে আমরা কি পাবো? আমরা একটা সরলরেখা পাবো। যেহেতু কোনো সরলরেখার উপর যে কোনো দুটি বিন্দু ওই সরলরেখাকে নির্দেশ করে, সুতরাং একটি একঘাত বহুপদী রাশি পি অফ এক্স এর গ্রাফ আঁকার জন্য দুটি বিন্দু বের করলে যথেষ্ট। তাহলে আমরা যে যে একঘাত বিশিষ্ট বহুপদী রাশির জন্য কমপক্ষে কয়টা বিন্দু বের করব? কমপক্ষে আমরা দুটা বিন্দু বের করব। কমপক্ষে কয়টা বিন্দু বের করবো প্রিয় শিক্ষার্থীরা? কমপক্ষে দুইটা বিন্দু বের করব। দুইটা বিন্দু বের করলে আমরা গ্রাফটা অর্থাৎ সরলরেখাটা আঁকতে পারবো। এখানে এক্স এর দুটি মানের জন্য পি অফ এক্স এর দুটি মান বের করে এক্স এবং পি অফ এক্স এর মানের সাপেক্ষে তৈরিকৃত বিন্দু দুটি এক্স ওয়াই সমতলে স্থাপন করে ওই বিন্দু দুটির মধ্য দিয়ে একটি সরলরেখা আঁকলে সেটি পি অফ এক্স বহুপদী রাশির গ্রাফ হবে। হ্যাঁ, অর্থাৎ যদি আমরা যে দুটো বিন্দু বের করি, দুটো বিন্দু বের করার মাধ্যমে আমরা যদি দুটো বিন্দুকে যোগ করে দিই, যোগ করার মধ্য দিয়ে যে একটি সরলরেখা পাবো, এই সরলরেখার মাধ্যমে আমরা কিন্তু পি অফ এক্স বহুপদী রাশির গ্রাফটা পেয়ে যাব। চলো এবার আমরা সেটা আরো একটা উদাহরণের মাধ্যমে শেখার চেষ্টা করি। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে উদাহরণটাতে বলা হচ্ছে যে পি অফ এক্স ইজ ইকুয়াল টু 2x প্লাস 1 এর গ্রাফ আঁকো। অর্থাৎ এটা হচ্ছে যে একঘাত বহুপদী রাশির গ্রাফ। হ্যাঁ, তাহলে উদাহরণটা কি দেওয়া আছে? পি অফ এক্স ইজ ইকুয়াল টু 2x প্লাস 1 এর গ্রাফ আঁকতে বলা হয়েছে। সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। এটাকে আমরা ধরে নেব y, ধরি y ইকুয়াল টু পি অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 1, অর্থাৎ পি অফ এক্সটাকে আমরা y ধরে নিয়েছি। কি ধরে নিয়েছি প্রিয় শিক্ষার্থীরা? y ধরে নিয়েছি। যেহেতু আমরা পি অফ এক্স কে y ধরে নিয়েছি, তাহলে y ইকুয়াল টু কি হবে প্রিয় শিক্ষার্থীরা? 2x প্লাস 1। এখন বলা হচ্ছে দেখো, এখন x এর দুটি মানের জন্য y এর দুটি মান নির্ণয় করে নিচের ছকটি পূরণ করি। আমরা এবার x এর বিভিন্ন মান নেব, অর্থাৎ এখানে x এর মান নিলেই x এর মান ব্যবহার করে আমরা y এর মানটা y এর মানটা নির্ণয় করতে পারবো। এখানে x হচ্ছে যে একটা স্বাধীন চলক, x একটা কি স্বাধীন হলো চলক, আর yটা হচ্ছে যে এখানে অধীন চলক। তাহলে আমরা কি করবো? এখন x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন যে x এর বিভিন্ন মানের জন্য y এর মানটা বের করতেছি। y এর মানটা বের করে এখানে সেটা লিখবো। এখানে দেখো যে y ইকুয়াল টু লিখেছি 2x প্লাস 1। তাহলে আমি প্রথমে x সমান কি ধরে নেব?
x সমান ধরে নেব -3। তাহলে আমি এখানে x এর পরিবর্তে কি ধরে নেব, -3 ধরে নিচ্ছি। তাহলে x এর পরিবর্তে -3 লিখলাম, এরপরে +1। এবার দেখো প্রিয় শিক্ষার্থী, যে এখানে 2 এর আগে কিন্তু প্লাস চিহ্ন আছে, প্লাস এ মাইনাস, এখানে মাইনাস 2 3 যা 6, এরপর হচ্ছে +1। এবার -6 থেকে 1টাকে মাইনাস করে দেবো। হ্যাঁ, অর্থাৎ -6 থেকে 1 চলে গেলে আর থাকে কত, -5। তাহলে আমি x এর মান ধরেছি কত, -3, y এর মানটা কত পেয়েছি? এবার দেখো তো প্রিয় শিক্ষার্থী, যে -5 পেয়েছি। কত পেয়েছি? -5 পেয়েছি। এই যে আমি x এর মান -3 ধরেছি, y এর মান -5 পেয়েছি। তাহলে সুতরাং আমার xy যে বিন্দু সেটা কত হবে? x এর মান হচ্ছে -3, y এর মান হচ্ছে যে -5। তাহলে আমরা xy বিন্দুটা এখানে পেয়ে গেছি, -3 -5। এবার x এর জন্য কি ধরবো? x এর জন্য 0 ধরবো। কি ধরবো প্রিয় শিক্ষার্থী? x এর জন্য 0 ধরবো। তাহলে দেখো 2 ইন্টু x এর জন্য 0 ধরলাম, এরপরে +1। তারপর দেখো পরের লাইন, 2 0 যা 0, +1, 0 সাথে 1 যোগ করলে হয় 1। তাহলে আমরা যে x এর মান যখন 0 ধরেছি তখন y এর মানটা পেয়েছি কত, 1। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, যখন 0 ধরেছি তখন, অর্থাৎ x এর মান যখন 0 ধরেছি তখন y এর মানটা পেয়েছি কত, 1 পেয়েছি। তখন আমাদের বিন্দুটা কত হয়, অর্থাৎ xy এর বিন্দুটা কত হবে, 0 এবং 1, অর্থাৎ 0 হচ্ছে x এর মান, 1 হচ্ছে যে y এর মান। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা খুব ভালো মতো এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানে দুইটা বিন্দু নির্ণয় করছি প্রিয় শিক্ষার্থী, একটা হচ্ছে যে -3 -5, আর একটা হচ্ছে 0 এবং 1। এই দুইটা বিন্দু আমরা এবার এই XY সমতলের মধ্যে স্থাপন করব। বলা হয়েছে দেখো, উপরের ছকে প্রাপ্ত XY বিন্দুগুলো পার্শ্বে দেওয়া গ্রাফ পেপারে উপস্থাপন করো। তোমাদের বোঝার সুবিধার্থে 3টি বিন্দু চিহ্নিত করা হয়েছে। এবার দেখো এখানে 3টি বিন্দু মানে হচ্ছে যে এই যে এই জায়গায় আরেকটা বিন্দু এরা চিহ্নিত করেছে। আমরা প্রথমে এই দুইটা বিন্দু কি করব, যে চিহ্নিত করব। প্রথমে হচ্ছে কি, প্রথম বিন্দুটা হচ্ছে -3 -5। তাহলে -3 অর্থাৎ x এর মান হচ্ছে -3, যে x অক্ষের মধ্যে 0 মূল বিন্দু থেকে আমরা কোন পাশে যাব, যেহেতু মাইনাস সেজন্য বাম পাশে যাব। তাহলে বাম পাশে যাব, কত যাব, -3 পর্যন্ত যাব। দেখো 1 2 3, এই বিন্দু দুটো আমরা এখন এখানে স্থাপন করব। মনে করো এখানে -3 -5, তাহলে -3 আমি এখানে গেলাম, যে 1 2 3, এরপরে -5 নিচের দিকে যাব, 1 2 3 4 5, এখানে গেলাম। তাহলে আমার যে বিন্দুটা ছিল, এই বিন্দুটাকে যদি আমি এ মনে করি, তাহলে এটা হচ্ছে যে আমার এ বিন্দু, এটা আমার এ বিন্দু। সেটাকে কত কত ছিল, সেটা সেটা ছিল যে -3 এবং -5, সেটা আমি লিখে দিলাম। এরপর হচ্ছে কি 0 1, 0 এখানে হচ্ছে কি 0, মানে এখানে থাকবে 0, 1 হচ্ছে কোন দিকে, 1 হচ্ছে যে যে উপরের দিকে, এই যে উপরের দিকে এখানে, কারণ যে 0 হচ্ছে যে 0 মূল বিন্দু, এরপর হচ্ছে 1, 1 হচ্ছে যেহেতু ধনাত্মক সেজন্য উপরে যাবে, তাহলে এটা হচ্ছে যে 1। তাহলে আমি যদি এটাকে বি লিখি, তাহলে আমি এখানে বি বিন্দুটাকে স্থাপন করলাম, বি বিন্দুর কত স্থাপন করলাম, 0 এবং 1 স্থাপন করলাম। ঠিক আছে, এবার আমি যদি এটাকে যে স্কেল দ্বারা যে লাইন টানি, তাহলে আমরা একটা সরলরেখা পেয়ে যাব। বইতে যে দুটো বিন্দু তোমাদের জন্য দেওয়া আছে, এখানে একটা এবং এখানে একটা, এই বিন্দু দুইটার সমাধান আমি তোমাদের জন্য দেখা দিচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে এই বিন্দুটার জন্য প্রথমে এক্স এর জন্য 3 ধরা হয়েছে। কি ধরা হয়েছে? 3 ধরা হয়েছে। হ্যাঁ, তাহলে এক্স এর জন্য যদি 3 ধরা হয়, তাহলে এখানে আমি এক্স এর জন্য 3 বসালাম। হ্যাঁ, 2 × 3 + 1, তাহলে 3 দুগুণে 6 + 1, 6 এর সাথে 1 যোগ করলে 7 হয়। তাহলে আমরা বিন্দুটা কি পেয়ে গেছি, এখানে এক্স এর জন্য 3, ওয়াই এর মান পেয়েছি 7, তাহলে 3 7। এরপরে পরের যে বিন্দুটা দেওয়া আছে -5 এবং -9, অর্থাৎ এক্স এর মান ধরা হয়েছে -5, ওয়াই এর মান বের করেছে -9। সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো y = 2x + 1, এটা দেওয়া আছে আমাদের। তাহলে ইকুয়াল 2 × x এর মান ধরা হয়েছে -5, এখন প্লাস হচ্ছে 1, তাহলে 2 - 5 যা -10 + 1, -10 থেকে 1 চলে গেলে আর থাকে -9। তাহলে আমরা x এর মান ধরেছি -5, y এর মান পেয়েছি -9। তাহলে আমার বিন্দুটা কত হবে, -5 -9। এখন আমরা বিন্দুগুলো সব যোগ করব। আমরা স্কেল বসাবো, স্কেল বসানোর পরে একটু অ্যাডজাস্ট করে নেব আমাদের যে বিন্দুগুলো, সেই বিন্দুগুলোকে অ্যাডজাস্ট করে নেব। যে অ্যাডজাস্ট করার পরে আমরা
যে স্কেলের মাধ্যমে এভাবে সরলরেখা টেনে দেব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটা সরলরেখা কিন্তু পেয়ে গেছি। এবার তারা আমাদেরকে কি বলছে দেখো, এখানে যে কোনো দুইটি বিন্দু নিলেও হবে। আমরা এখানে কিন্তু যে কয়টা নিয়েছি, এখানে একটা দুইটা হ্যাঁ তিনটা চারটা নিয়েছি। হ্যাঁ, এখানে যে কোনো দুইটা বিন্দু নিলে দুইটা বিন্দু যদি এটা এটা হয়, এটা যোগ করলেও সরলরেখা হয়ে যাবে। আবার এটা এবং এটা এই দুটো যোগ করলে কিন্তু সরলরেখা আমরা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, সেজন্য বলা হচ্ছে কি এখানে যে কোনো দুইটি বিন্দু নিলেও হবে। এবার বিন্দুগুলো পরস্পর সংযোগ করো। আমরা যোগ করছি, সংযোগ মানে হচ্ছে যে এখানে যে যোগ করা। কি দেখতে পাও? হ্যাঁ, আমরা কি দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা? একটি সরলরেখা দেখতে পাবে। আমরা একটা সরলরেখা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা বুঝতে পারছি 2x + 1 একঘাত বিশিষ্ট বহুপদী রাশিটি একটি সরলরেখা নির্দেশ করে। আমাদের যে রাশিটা ছিল, অর্থাৎ একঘাত বিশিষ্ট বহুপদী যে রাশিটা ছিল 2x + 1, এটার দ্বারা আমরা যে একটা সরলরেখা পাচ্ছি, অর্থাৎ একটা সরলরেখা নির্দেশ করে। এটাই তারা আমাদেরকে বুঝিয়েছে। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্ত, অর্থাৎ এতটুকু পর্যন্ত। আমি আগামী ক্লাসে 88 পৃষ্ঠার জোড়াই কাজ থেকে শুরু করব, অর্থাৎ এখান থেকে শুরু করব। গণিতের শিখন অভিজ্ঞতা 4 প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এর চতুর্থ পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিখন অভিজ্ঞতা 4 প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এর চতুর্থ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।